দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিবি কার্যালয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিলিং মিশনের সঙ্গে যুক্ত ৩ আসামির জিজ্ঞাসাবাদ চলছে। তানভীর ভূঁইয়া, শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে গোয়েন্দারা। এদিকে আনোয়ারুলের মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালায় দেশটির পুলিশ। তাকে খুন করার পর জিহাদ হাওলাদার নামের এক কসাই দেহ টুকরো করেছিলেন বলে অভিযোগ রয়েছে। কলকাতা থেকে তাকে গ্রেফতারের পর বারাসাতের আদালতে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে বাংলাদেশি ৩ আসামিকে ৮ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, একটু জানাবেন যে জিহাদকে নিয়ে সিআইডির আজকের অভিযানের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে আছে কিনা? সৌমিতা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিআইডি কিন্তু কোনোভাবেই ওনার দেহাংশ এমপি সাহেবের যে খুন করা হয়েছে তারপরে যে তার দেহাংশ জিহাদকে জেরা করে যেটা সিআইডি থেকে আমরা জানতে পেরেছি তার দেহকে ৮০ টুকরো করা হয়েছিল। আর গতকালই কিন্তু জিহাদকে প্রথমে বারাসাত আদালত থেকে ভবানী ভবনে নিয়ে যাওয়ার পথে কিন্তু ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার যে বাগজোলা খাল আছে সেখানে কিন্তু একেবারে খানা তল্লাশি করেছে ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে, ডুবুরিদের নিয়ে এবং ড্রোন চালিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। একটা পরবর্তী সময় একটা গন্ধযুক্ত ব্যাগ পাওয়া গেছিল, সেখানে কিন্তু এমপি সাহেবের দেহের অংশ ছিল না। কিন্তু গতকালই সিআইডির তরফ থেকে বলা হয়েছিল যে আজকে সকাল ১০টার পরে তারা সেখানে এসে আবার খানা তল্লাশি চালাবে। কিন্তু সিআইডি সূত্রে যেটা খবর, সিআইডিরা মনে করছেন যে দেহের টুকরোগুলো জেরা করে যেটা জিহাদের কাছ থেকে জানতে পেরেছে, দেহের টুকরোগুলো বাগজোলা খালের বিভিন্ন অংশে তারা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। মনে করা হচ্ছে সেটা কিন্তু জলজ প্রাণীরা খেয়ে নিতে পারে। কিন্তু তারপরেও কিন্তু সিআইডিরা কোনোভাবে হাল ছাড়তে রাজি নয়। তারা কিন্তু আজকে আবার সিআইডি সূত্রে যেটা খবর, কিছুক্ষণ আগেই কিন্তু বাগজোলা খালে ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিরা তারা খানা তল্লাশি শুরু করেছে একেবারে জাল নিয়ে। এবং পাশাপাশি কিন্তু আজকে জিহাদকে নিয়ে সন্দীপা গার্ডেন্স এর নিউ টাউনের সে আবাসনে যাবে যেখানে আজকে খুন করা হয়েছিল, সেখানে তারা আবার সরেজমিনে খতিয়ে দেখবে এবং সেখান থেকে কিন্তু আবার কৃষ্ণমাটিতে নিয়ে আসবে। সেই বাগজোলা খাল সংলগ্ন অঞ্চলে কিন্তু আবার ঘুরে দেখবে সিআইডি আধিকারিকরা। এখনো পর্যন্ত সিআইডি সূত্রে কিন্তু এমনটাই খবর। পরমাশিস, ধন্যবাদ। দর্শক, আমরা একটু চলে যাব ডিবি কার্যালয়ের মিন্টু রোডে। সেখানে কথা বলছেন ডিবির কমিশনার হারুনুর রশিদ। আমরা শুনবো তার কথা। মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তারা যেটা বললেন, যেটা হলো মানে দুর্ভাগ্য, যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তখন তারা যেটা করলেন, ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন, আপনারা ছবিতেও দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়। একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে জিনাইদা বা ওই বঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়। অর্থাৎ বোঝানোর জন্য ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে, আর অন্যদিকে যেন দাবিত না হয়। প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থলটা কোনো সময় বললাম না, মেসেজ দিলেন
কলকাতা দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলের এসে, বেনাপুলেতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে, অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে আমরা যতটুকু শুনেছি যে এন্টি গ্রুপ, অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে, ওই এন্টি গ্রুপের কাছে এই কথাগুলি বলতে, অর্থাৎ যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব তার এন্টি গ্রুপ জড়িত কিনা, তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া মানে বা বেনাপুলের কাছ থেকে একটা রিং আছে। তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না পাওয়া, এবং বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন, মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক্সিকিউশন করে আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে, জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনেরই রিক্রুট করা লোক, তার দলেরই সদস্য, পূর্ববাংলা কমিউনিস্টের সদস্য। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি, যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশান, বিভিন্ন ধরনের মানে এইগুলি মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতি। দর্শক, আমরা এতক্ষণ মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে শুনছিলাম ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সংবাদ সম্মেলনের অংশবিশেষ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ফলে দেশে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটি সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড়ের বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মী কাজী সাইদের কাছ থেকে। সাইদ, একটু জানাবেন যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, এর প্রেক্ষাপটে উপকূলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে? হ্যাঁ ভাবিদা, আপনি যেমনটা বলছেন আসলে প্রশাসনের তরফ থেকে আসলে যে ঘূর্ণিঝড়ের যে পুরো পরিস্থিতি থাকে, যেগুলো উপকূলীয় অঞ্চলে সবসময় যে আসলে আশ্রয় কেন্দ্রগুলোকে তাদের পরিস্থিতি করা হয়। এছাড়া আজকে সকালে কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে মৎস্য বন্দরগুলোতে কিন্তু আসলে মাইকিং করা হয়েছে জনগণকে সচেতন করার জন্য। তবে আবহাওয়া অফিস থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে আগামীকাল সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে কিন্তু পটুয়াখালীর উপকূলের স্থলভাগে আঘাত হানার সম্ভাবনার কথা তারা বলেছেন, আশঙ্কার কথা তারা বলেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কুয়াকাটা বা এই উপকূলীয় অঞ্চলে তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ কিছুটা মেঘলা থাকলেও এখন কিন্তু প্রচুর রোদ রয়েছে। আর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু সৈকতের যে ঢেউ রয়েছে বঙ্গোপসাগরে, সেই ঢেউ জোয়ারের সময় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু ভাটা রয়েছে, আর এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। আর তবে একটু বাতাসের গতিবেগ আগের চেয়ে গত 4-5 দিনের চেয়ে আজকে একটু বেশি রয়েছে। এছাড়া এখন পর্যন্ত আসলে ঘূর্ণিঝড় রেমালের তেমন কোনো প্রভাব কিন্তু আসলে আমরা দেখিনি। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকতের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড়ের কারণে দুর্যোগময় পরিস্থিতি সামাল দিতে খাবার মজুত রাখা সহ পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল
বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে বাংলাদেশের পথ বন্ধ হয়েছে। সকালে রাজধানী বঙ্গবাজারে নগর পাইকারি বিপণী বিতান সহ ঢাকা দক্ষিণ সিটির 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক জিয়ার সব ধরনের নির্বাচন বর্জনের নির্দেশনার কারণে বিএনপি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আসছে কোরবানির ঈদে রাজধানী যেখানে সেখানে না করে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। মারফিজার রিপোর্ট। 1995, 2018 আর সবশেষ 2023 সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে অস্তিত্ব হারায় রাজধানীর অন্যতম তৈরি পোশাকের পাইকারি মার্কেট বঙ্গবাজার। সেই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি বহুতল আধুনিক মার্কেট করার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান শেখ হাসিনা। 1 বছরের মাথায় ভিত বসানো হলো বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতানের। একই সঙ্গে পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত 8 সারি রাস্তা, ধানমন্ডি লেকে নজরুল সরোবর আর শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের ভিত বসানো হয়। ঢাকার সকল স্থাপনা পরিকল্পনা মাফিক বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। নির্দেশ দেন আসন্ন ঈদে যেখানে সেখানে পশু কোরবানি না করার। সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার এটা নির্দেশ রয়েছে এবং আমি এটা আরও উদ্যোগ নেব যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। আর যেখানে সেখানে এই একটু জায়গা পেলেই একটা নির্মাণ কাজ সেটা হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। তারেক জিয়ার নির্দেশনায় ভোট বর্জনের রাজনীতি বিএনপিকে সন্ত্রাসীদের দলে পরিণত করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরাকারবারি। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আছে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবথেকে বড় কাজ। সকল শ্রেণীর নাগরিক যেন সমান আত্মমর্যাদা নিয়ে চলতে পারে তেমন সমাজ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। মারফিজা, RTV, ঢাকা। নির্বাচনের পর নতুন করে বিএনপি অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতন ও জেলে পাঠানোর চিন্তা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নজরুলের গান কবিতা উদ্বুদ্ধ করেছে বলে মনে করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ সময় কবির সমাধিতে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাও জানানো হয়। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। আজ 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। মুসলিম পরিবারের জন্ম নিয়েও সব ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি হয়ে উঠেছিলেন মানব ধর্মের পথদ্রষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে ছুটে আসে কবি ভক্ত, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনপির যুগ্ম মহাসচিব সহ কবি পরিবারের সদস্যরা। শ্রদ্ধা শেষে নজরুলের জন্মদিনে সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান কবির নাতি খিলখিল কাজী। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। অসাম্প্রদায়িক মানবতাকে ধারণ করতে পারলে জাতীয় কবিকে প্রকৃতভাবে ধারণ করতে পারবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নজরুলকে আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে
অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এ সময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলায় নজরুলকেও যেমন কারাবরণ করতে হয়েছে, তেমনি বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করেও, যেমন নজরুল তার সমগ্র জীবনে যতদিন তিনি নির্বাক হননি। তবে কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো। দুর্বৃত্তদের জাতীয় স্বার্থে শায়েস্তা করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ধর্ম নিয়ে কেউ যাতে উস্কানি দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধর্মের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সরকার সে লক্ষ্যে কাজ করছে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে বৌদ্ধ গুরু ও বৌদ্ধ ধর্মের বিশিষ্টজনদের দেয়া সাক্ষাতে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আমাদের মাননীয় ধর্ম মধ্যে সেই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে গেলে আমি মনে করি যে শিক্ষাটাই হচ্ছে সব থেকে মূল হাতিয়ার, যার মাধ্যমে আমি দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবো। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি আবারও বলবো যে সকল ধর্মের যে মূল কথা, মানব ধর্ম, মানব কল্যাণ, যে কথা গৌতম বুদ্ধ বলে গেছেন, নিজের জীবনে সেই সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিয়ে তিনি ত্যাগ করে মানব কল্যাণের কথা বলে গেছেন। সেই শুধু বাংলাদেশ না, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই কল্যাণ হোক। এবারও বাজেটে স্বাস্থ্য খাত তেমন কোনো গুরুত্ব পাবে না বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ খাতের খরচকে বিনিয়োগ হিসেবে চিন্তা করার পরামর্শ তাদের। জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং এ খাতের আধুনিকায়নে সমন্বয় করে বাজেট প্রদান এবং মহাপরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। চিকিৎসক ও জনবল সংকট, নষ্ট যন্ত্রপাতি এবং টেকনিশিয়ানের অভাবসহ নানা অব্যবস্থাপনা রয়েছে দেশের স্বাস্থ্য খাতে। খোদ রাজধানীতেও দেখা মিলে হাসপাতালের নানা অব্যবস্থাপনা। সিট না পেয়ে বহু রোগীর ঠাঁই হয় মেঝে কিংবা বারান্দায়। বাংলাদেশে পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্টদের অভাব রয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতালে মেশিন আছে, চালানোর জন্য মেডিকেল টেকনোলজিস্ট নাই। এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে রোগীরা যাচ্ছে বেসরকারি হাসপাতালে, আর বিত্তবানরা ছুটছে বিদেশে। এতে যেমন বাড়ছে রোগীর ব্যয়, তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব। যারা উচ্চবিত্ত তারা বিদেশে যাচ্ছে, তাদের কাছে পর্যাপ্ত ফান্ড আছে, তারা বাংলাদেশের চিকিৎসাকে বিশ্বাসই করতেছে না, তাদের ভিতর ট্রাস্ট ইস্যু হয়ে গেছে। টাকা বেশি যায়, এরপরে কষ্টটা তো হয়েছে সবচাইতে বড়। এসব রোগী নিয়ে টানা হেঁচড়া করা অনেক কষ্ট। MRI যে পরীক্ষা দিয়েছি আমি অনেকদিন যাবত ঘুরতেছি, আজকে প্রায় 2 দিন ধরে এখানে এই পরীক্ষাটা হচ্ছে না। এমন নাজেহাল অবস্থার মধ্যেও গত 2 দশকেরও বেশি সময় ধরে বাজেটে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ মোট জিডিপির 1%-এরও কম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্যে 2020 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলো বাজেটে জিডিপির যথাক্রমে মালদ্বীপে 9.1%, ভুটানে 3.4%, শ্রীলঙ্কায় 1.9%, নেপালে 1.6%, আফগানিস্তানে 1.2%, ভারতে 1.1%, পাকিস্তানে 1%, আর বাংলাদেশে 0.47% স্বাস্থ্য খাতে বরাদ্দ রেখেছে। শুধু তাই নয়, অন্যান্য দেশের তুলনায় এমন নগণ্য বাজেট বরাদ্দের অর্থ খরচ করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল 1 দশক ধরে বছর শেষে মোটা একটি অঙ্ক ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে। তাই জনবান্ধব ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমরা উন্নত একটা দেশ হতে যাচ্ছি, সেই দেশের জনগণ যাতে স্বাস্থ্যবান থাকে, যারা অসুস্থ আছে তারা যেন কর্মক্ষম থাকে, তাদের জন্য জটিলতা না হয়, সেইটার জন্য প্রত্যেক বছর আমাদের বাজেট বাড়াতে হবে। অধিদপ্তর এটা নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে
কাজ করা উচিত। শুধু বাজেট বাড়ালেই হবে না, বাজেট খরচে জটিলতা কমানো, সেই সঙ্গে দক্ষ জনবল গড়ে তোলারও পরামর্শ তাদের। অদক্ষ ম্যানেজার দিয়ে দক্ষ কাজ করা যায় না, বরাদ্দ দিলেই হবে না। কারণ স্বাস্থ্য খাতের যারা এই ম্যানেজার হয় তারা মূলত ডাক্তার সমাজের, কিন্তু এই ডাক্তারদের ম্যানেজারিয়াল যে এক্সপোজার সেটা কিন্তু নাই। সুতরাং খরচ করার জন্য ম্যান পাওয়ার তৈরি করতে হবে, সার্ভিস দেওয়ার জন্য ম্যান পাওয়ার তৈরি করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে কেনাকাটায় দুর্নীতি রোধে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নজরদারি বাড়ানো জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। যারা ইন্ডাস্ট্রিয়াল আছে, যারা শিল্পপতি আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা বিভিন্নভাবে আমদানি, তাদের র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল আমদানি করতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে, ডলারের ঊর্ধ্বগতি। এই প্রেক্ষাপটে সরকারের এমন কোনো পদক্ষেপ বা স্টেপ নেওয়া উচিত যেটাতে এই দেশের শিল্প কলকারখানার মানে তাদের উৎপাদনে সহায়ক হয়। মানুষের যে মৌলিক অধিকার, যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আপনি খাদ্য দিতে বলেন, আমরা সঠিক মতো খাদ্য ক্রয় করতে পারি না। চিকিৎসা সেবার ক্ষেত্রে ওষুধের দাম কমানোর কথা, কিন্তু ওষুধের দাম বাড়তি, আমরা সঠিকভাবে চিকিৎসা ট্রিটমেন্টও নিতে পারতেছি না। পড়াশোনার ক্ষেত্রে একটা বাচ্চার যে ধরনের পড়াশোনার খরচ আমরা মেনটেন করতে পারি না। বাজেট যেন সহনীয় পর্যায়ে থাকে, সারা বাংলাদেশের লোকজন যেন সঠিকভাবে মোট কথা খেয়ে পরে বাঁচতে পারে। আমরা ঠিকাদারি যে ব্যবসা বাণিজ্য করি, এতে করে বিটুমিন, পাথর, ইট, বালু, খোয়া বা আমাদের রড, সিমেন্ট, এগুলোর যে মূল্য, এই মূল্যটা যেন স্থির থাকে। তাহলে আমাদের যে বাজেটের কাজ আমরা করতেছি, তাহলে এই বাজেটটা নিয়ে আমরা আগামীতে ধারাবাহিকতাভাবে চলতে পারবো। দুর্নীতি দমন কমিশন স্টার্ট নেয় না, এমন কথা বলা সহজ উল্লেখ করে সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন, সরকারি আমলাদের দোষ দিয়ে অন্যরা ক্লিন ইমেজ নিয়ে চলার চেষ্টা চলছে। নাগরিকরা সচেতন না হলে শুধু আইন দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয়। আর চুনোপুটি দুর্নীতিবাজরা ধরা পড়ছে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও HRPB এর প্রেসিডেন্ট মঞ্জুর মোর্শেদ। জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB আয়োজিত দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা বিষয়ক সেমিনারে তারা এসব কথা বলেন। দুর্নীতি রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। দুদককে গতিশীল করতে এ সময় 19 দফার সুপারিশ তুলে ধরা হয়। যেভাবে দুর্নীতি বাড়ছে এবং যেভাবে আপনার প্রভাবশালীরা পিছনে থেকে দুর্নীতি করছেন, এগুলো খুঁজে বের করার জন্য চৌকুশ কর্মকর্তা দরকার, সৎ সাহসী কর্মকর্তা দরকার। শাহতত নামে নতুন এক জঙ্গি সংগঠনের অস্তিত্ব পেয়েছে র্যাব। রাজধানী গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে এই সংগঠনের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন সহ 2 প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সকালে কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন তারা। তবে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে নাম বদলে শাহতত নামে কার্যক্রম পরিচালনা করে আসছিল তারা। গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপস ব্যবহার করত জঙ্গিরা। তারা একটি নতুন অ্যাপস BIP যে গোপনীয়তা এবং এই কাজের জন্য তারা ব্যবহার করত। শারীরিক এবং মানসিক বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন শারীরিক কসরত এবং অস্ত্র বিষয়ে চালানোর জন্য তারা প্রশিক্ষণ দিত। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। টাঙ্গাইলের কালিহাতীতে লরির পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলি এলাকায় দুর্ঘটনা ঘটে। এদিকে ভুইয়াপুর লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে 8 জন আহত হয়েছে। গেল রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার আমতলী বিডিআর বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় বাস 2 পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী আব্বাস আলী ও স্ত্রী হাজেরা খাতুন নিহত হয়। এছাড়া বাগেরহাটের রামপালে পিকআপ চাপায় শোভা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। সকালে ওই শিশুটি মায়ের সাথে প্রাইভেট পড়তে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের আজ ষষ্ঠ দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পর্বে ভোট হবে হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 আসনে। ক্ষমতাসীন বিজেপি জোট 2019 সালের এই 58 আসনের মধ্যে জিতেছিল 45টিতে। তবে এবার বেশিরভাগ আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। গতবার হরিয়ানায় 10 ও দিল্লির 7 আসনের সবগুলোতে জিতেছিল বিজেপি। এবারে 17 আসনে কংগ্রেস আম আদমি পার্টি জোট করায় কঠিন লড়াইয়ের মুখে বিজেপি। দিল্লিতে এবার বিজেপি প্রার্থী মনোজ তেওয়ারির বিপরীতে লড়বেন সাবেক ছাত্রনেতা কানহাইয়া কুমার। হরিয়ানাতে বিজেপি প্রার্থী রাও ইন্দরজিৎ সিং এর বিপরীতে কংগ্রেস প্রার্থী রাজ বাবর। Haryana are up for grabs. খেলার খবর, ক্রিকেট। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নিয়ে সিরিজের শেষ টি-20তে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ রাত 9টায় পেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে। এর আগে আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। নবীন এই দলের বিপক্ষে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো বড় চ্যালেঞ্জ শান্ত সাকিবদের। টি-20 বিশ্বকাপে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টিম টাইগার্স। এদিকে সিরিজ নিজেদের করায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের স্বাদ দিতে চায় যুক্তরাষ্ট্র। কাবাডি বাংলাদেশকে আবারও কাবাডির সুপার পাওয়ার বানাতে চায় ফেডারেশন। এজন্য খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ও স্কুল কাবাডির আয়োজন করা সহ নানা পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছে কাবাডি ফেডারেশন। তবে কাবাডির সংশ্লিষ্টরা মনে করেন খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট করতে না পারলে ভারত, পাকিস্তান, ইরানের মতো দলের সাথে পেরে উঠবে না বাংলাদেশ। এছাড়া সারা দেশে একই নিয়মে খেলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। আতিকুল ইসলাম শাকিলের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ কিস্তি। ক্যামেরায় ছিলেন সুমন দে। কৌশলের সাথে শারীরিক শক্তির বিষয়টি জড়িত কাবাডি খেলায় সফলতার পেছনে। কৌশলে শীর্ষ দলগুলোর সাথে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও আন্তর্জাতিক কাবাডিতে পিছিয়ে পড়ে ফিটনেসের ঘাটতির কারণে, যেখানে ভারত, ইরানের মতো দলগুলো অনেকটাই এগিয়ে বাংলাদেশের চেয়ে। এশিয়াডে কিংবা বিশ্বকাপে খেলতে গেলে সে বিষয়টিই ফুটে ওঠে বাংলাদেশের খেলায়। ইরানের সঙ্গে তুলনা করলে আমরা ফিজিক্যালি একটু দুর্বল আছি, কিন্তু টেকনিক্যালি কিন্তু ওদের চেয়ে এগিয়ে আছি, বাট ফিজিক্যালি অনেক সময় আমাদের কিছুটা ঘাটতি থেকে যায়, যার জন্য ইরানের সঙ্গে তো আমরা পেরে উঠি না। আমাদের ফিটনেস সবসময় ঘাটতি থাকেই, কারণ আমি আজকে 3 মাস প্র্যাকটিস করাইলাম, একটা ফিটনেসে গেল, তারপর দেখা গেলো যে 1 মাসে বর্ডারে খাটলো বা সৈনিক, তো তারা সব ম্যাক্সিমাম সারা সার্ভিসেস চলে গেলো, ফিটনেসটা হারাই যায়। জাতীয় দলের কোচ আব্দুল জলিলের মতে খাবারে ঘাটতি থাকার কারণেই শারীরিকভাবে দুর্বল বেশিরভাগ খেলোয়াড়। ফেডারেশনে স্বীকার করছে সে কথা। খাবারের চাহিদা পূরণের সামর্থ্যই নেই তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়দের। একমাত্র ন্যাশনাল টিমে যখন আসে তখন আমরা এই প্রোটিনটা ওদেরকে দিতে পারি, আদারওয়াইজ তারা যখন বাড়িতে থাকে বা তাদের সংস্থায় থাকে সেখানে তো আমাদের দায়িত্ব থাকে না। এখন যেভাবে নিউট্রিশনটা তারা পায়, ডিপার্টমেন্টে যে এই নিউট্রিশনটা পায় না। কাবাডি খেলার জন্য যে শারীরিক পুষ্টি, বাড়ির থেকে পান্তা ভাত খেয়ে আইসা অথবা আদা পেটা খেয়ে আইসা যখন কাবাডি খেলার প্র্যাকটিস করে, তার যে প্রত্যেক দিনের যে শারীরিক যে ক্ষয় হয়, সে ক্ষয়টা কিন্তু পূরণ হচ্ছে না। ফেডারেশন বলছে সমস্যা সমাধানে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। শারীরিকভাবে ফিট খেলোয়াড় তৈরিতে স্কুল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির কথা ভাবছে ফেডারেশন। 15 বছরের প্লেয়ার আমরা বাছাই করব। এই 15 বছরের প্লেয়ারদেরকে যদি আমরা নার্সিংয়ের ভিতরে রাখতে পারি, তখন দেখা যাবে যে 20 বছরের মধ্যে এই ছেলেগুলো খেলার দিক দিয়ে অভিজ্ঞ হবে এবং এই শারীরিক সক্ষমতাও তৈরি হবে। এছাড়া আর্থিক নিশ্চয়তা দিতে কাবাডি খেলোয়াড়দের পুলের আওতায় আনার পাশাপাশি ভারতের প্রো কাবাডির আদলে লিগও আয়োজন করতে চায় ফেডারেশন। কাবাডি আমাদের জাতীয় খেলা হতে পারে, কিন্তু কোরিয়া এটাকে তাদের মেডেল অর্জনের, গৌরব অর্জনের একটা বিষয় হিসাবে সেট করছে এবং সেই জন্য তারা সেভাবে কাজ করতেছে। ইরান কিন্তু সে একইভাবে কাজ করতেছে। পাশের দেশ ভারতে আপনার দেখেন, খোঁজ নিয়ে বিভিন্ন বয়সের টুর্নামেন্ট সারা বছরই হচ্ছে এবং সারা বছরই ট্রেনিং এবং টুর্নামেন্ট, একজন প্লেয়ার সারা বছরই খেলতেছে। আমরা বছরব্যাপী প্রশিক্ষণের ভিতরে রাখতে চাই। কাবাডির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।